রিসেন্টলি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে বলেছে যে মানবতা ফেরিওয়ালা কিংবা যারা এই ধরনের কন্টেন্ট বানায় তাদেরকে তার পছন্দ না। তার অভিযোগটা হচ্ছে যে ওনারা 5 টাকা দান করে 30 টাকা কামায় 25 টাকা মেরে দেয়। ওই 25 টাকার কথা আসলে তারা উল্লেখ করে না কোথাও, এটা তার একটা ব্যবসা ওয়ান কাইন্ড অফ। আপনিও তো এই ধরনের কন্টেন্টই বানাচ্ছেন বা মানুষকে সারপ্রাইজ দিচ্ছেন, এই প্রশ্নের ব্যাপারে বা অভিযোগের ব্যাপারে আপনার উত্তরটা কি? দেখেন, আমি কন্টেন্টটা বানিয়ে আমি নিজে দিন শেষে শান্তি পাই, আবার যাকে দিচ্ছি আমি একদম দরিদ্র পরিবার থেকে কিন্তু আসছি আজকের অবস্থানে। তো আমি জানি আমার পরিবার মাসে 6,000 টাকা দিয়ে না 4,000 টাকা দিয়ে আমার পরিবার চলতো। তো এখনও চলতেছে, যারা এই সিকিউরিটি গার্ড বলেন, যারা চাকরি করতেছে 8,000 টাকা দিয়ে অনেক ফ্যামিলি চলতেছে না। যে সিকিউরিটি বাংলাদেশে বেশিরভাগ সিকিউরিটি গার্ডের যারা আছে 8,000 টাকার বেশি বেতনই পায় না। আর অন্যান্য ভালো কাজও যারা করতেছে দেখেন গিয়ে আপনি 10-12,000 টাকা বেতন, 15,000 টাকা। এর ভিতরে খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা খরচ থেকে শুরু করে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বাচ্চার মানে বাসা ভাড়া থেকে শুরু করে সবগুলো ম্যানেজ করতে হয়। তো একটা পরিবার যখন 8-10,000 টাকা দিয়ে যখন একটা পরিবার সার্ভাইভ করে, হঠাৎ করে যখন ওই পরিবারটা একটা অ্যামাউন্ট পায় 10,000, 20,000, 50,000, 67,000, 1 লাখ, তখন ওই পরিবারটার আপনি ওখানে থেকে চিন্তা করেন, ওই যে বলতেছে ওর কথা চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আমি মাসে 10,000 টাকা কামাচ্ছি, হঠাৎ করে আমাকে কেউ একটা গেমসের মাধ্যমে কোনো একটা মাধ্যমে আমাকে 10,000, 20,000, 50,000 টাকা দিল, এবং সেটা কোনো একটা গেমসের মাধ্যমে, এমনি এমনি কিন্তু না। দেখেন ও কি পরিমাণ আনন্দটা পাবে। তো ওই জায়গায় আমি ছিলাম, ওই জন্য আমি ওই জিনিসটা মানে ফিল করতে পারি। তো আমি ওই জিনিসটা থেকেই আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি একটা গেমসের মাধ্যমে দিচ্ছি, আমি একটা কোনো একটা মাধ্যমে দিচ্ছি, এমনি এমনি দিচ্ছি না। তো আমি ওই মানুষের কষ্টটা আমি বুঝতে পারি। তো আমি চিন্তা করি যে সে কি অবস্থানে আছে, ওই 1 মাসের 2 মাসের 3 মাসের বেতন তার কি কাজে লাগবে, সে কি করতে পারবে, ওই জায়গা থেকে আপনি চিন্তা করেন তাহলে সে কতটা উপকৃত হচ্ছে। তার মানে হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে এমন যে একটা মানুষ তার কিছুই নেই, হঠাৎ করে সে যদি 50,000 টাকা পেয়ে যায়, সারপ্রাইজ মানে একটা মানুষ যদি 1 মাসের ইনকাম পেয়ে যায় হঠাৎ করে, একটা বছর হচ্ছে বছরে হচ্ছে 12 মাস, সে যদি কোনো একটা মাসে দেখা গেল যে আমার কাছ থেকে 1 মাসের বেতন 2 মাসের বেতন পেয়ে গেল, তাহলে 1 বছরে তার জন্য কিন্তু 14 মাস হয়ে গেল, 13 মাস হয়ে গেল। এটা তার জন্য একটা অনেক আনন্দ। ধরুন যে একজনের বাড়ি নেই, বাড়ি বানিয়ে দিয়েছেন, কিংবা হ্যাঁ, দোকান নেই, দোকানটা ঠিক করে দিয়েছেন। একটা গর্বের বিষয় আমার, সেটা হচ্ছে আমি নিজ হাতে একটা বাড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু আমার কোনো বাড়ি নাই। আচ্ছা, কাকে দিয়েছিলেন সেই গল্পটা শুনি। রমজানে একটা বাড়িতে হচ্ছে আগুন লাগছিল চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রামেই। এই যে কর্ণফুলী, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, কর্ণফুলী নদীর ওই পারে মুজ্জারটেক। আমার বন্ধুর মাধ্যমে খবর আসে, আমি 1 মাসের বাজার, তখন আমি 1 মাসের বাজার দিতাম, এখনো দিচ্ছি। প্রতি মাসে আমি কয়েকজন মানুষকে 1 মাসের করে বাজার দিই। আচ্ছা, 1 মাসের ওখানে 6 থেকে 8,000 টাকা মতো বাজার থাকে, কখনো কখনো প্রতিটা ব্যাগে। হ্যাঁ, প্রতিটা ব্যাগে, চালের বস্তা থেকে শুরু করে সব কিছু। তো পুড়ে যাওয়া, সম্পূর্ণ ঘর পুরো একেবারে মানে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। তো 1 মাসের বাজার নিয়ে গেলাম, তো আমার আসলে মন মানতেছিল না, 1 মাসের বাজার দিয়ে চলে আসলাম। পরে চিন্তা করলাম যে কি করা যায়, তো বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে শুরু করলাম ঘরের কাজ। খুব সুন্দর একটা ঘর বানাইছি, তো থাকার মতো একটা ঘর, খুব সুন্দর করে। এখন বাড়ির দরজা থেকে আমি শুরু করে সব কাজ আমি নিজের হাতে, মানে নিজে প্রতিদিন গিয়ে ওখানে দেখতাম, 2 দিন পরে যাইতাম, 3 দিন পরে যাইতাম, নিজের হাতে বানানো। প্রায় 3 মাস মতো মনে হয় সময় লাগছে ঘরটা বানাতে। এখন যখন ওই বাড়িতে যান কেমন লাগে আর তারা কি করে? আসলে দুঃখের বিষয়, ওই বাড়িতে এখনো পর্যন্ত আর যাওয়া হয় নাই, শেষে একটা ইনসিডেন্ট করছে আর কি, তো ওই জন্য আর ওই বাড়িতেও যাওয়া হয় না। এটা একটা দুঃখের তাদের বাড়ি বুঝে পেয়েছে, তাই তো? হ্যাঁ, বুঝে পেয়েছে, এবং তারা খুব ভালো, মানে ভালো আছে। আচ্ছা, ভালো। আপনি কি শুধু চট্টগ্রামের মানুষেরই উপকার করেন? না, এটা কিন্তু না। আমি তো সিলেটে গেলাম, হ্যাঁ, সিলেটে গিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, তারপরে গিভঅ্যাওয়ে করার চেষ্টা করছি। সিলেটে গেছি, আমি ময়মনসিংহে গেছি, আমি নোয়াখালী গেছেন? ভোলাতে গেছি, নোয়াখালী, লক্ষ্মীপুর, হ্যাঁ। মোটামুটি বিভাগীয় শহর যেগুলা, বরিশাল বাদ দিয়ে আমি সবগুলো বিভাগে মোটামুটি কন্টেন্ট বানাইছি আর কি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি মানুষকে সহায়তা করেন বা মানবিকভাবে হোক যেভাবে হোক অনেকভাবে মানুষ উপকারে পাশে দাঁড়িয়েছেন, চাপটা তো অনেক বেশি না? যখন মানুষকে ফিরিয়ে দেন যে ওকে হেল্প করতে পারলেন না, তখন কেমন লাগে? বেভন ঘটনা ঘটেছে? এটা অনেকে তো আপনাকে নক দেয়, ভাই আমাকে কিছু করেন, অনেক গালি খাই। আমরা যখন একটা কন্টেন্ট শুট করি, ধরেন আমি বাসা থেকে বের হলাম আজকে, এটিএম বুথ থেকে টাকা তুলে যে আমি আজকে 20,000 টাকা এই জিনিসটা, এই কন্টেন্টটা বানাবো, এই একটা মানুষকে, এই ধরনের মানুষকে দিব, ওইটা দিতে গিয়ে আমরা ভিডিও করতেছি, আমাদের মতো করে কাজ চলতেছে। কাজ করা শেষে, ভিডিও করা শেষে আশেপাশের মানুষ তো আমাকে চিনে, তো এসে বলে যে এই লোকের এই সমস্যা, ওনার জন্য কিছু করতে পারেন কিনা দেখেন, এই লোকের এই সমস্যা, ওনার জন্য কিছু করেন।
তো যখন করতে পারি না তখন সরাসরি মুখের উপর গালি দেয় যে তোরা বেটা ভিডিওর জন্য ভিউর জন্য এগুলো করস। এটা খুব খারাপ লাগে। মানে আসলে মানুষ মনে করে যে আপনি লাখ লাখ টাকার বস্তা নিয়ে বের হন, চাইলে দিয়ে দিবে, হ্যাঁ, যখনই আর দেয় না তখনই হচ্ছে গালিটাকে দিয়ে দেয়। গালিটা মুখের উপর দিয়ে দেয়, অনেক জায়গায় দিয়ে দেয় যে তোরা তোর ভিডিওর জন্য করস, ভিডিও যতক্ষণ আছে ততক্ষণ। ঠিক আছে। কিন্তু আমরা যে ভিডিওর জন্য হলো একটা মানুষের উপকার করতেছি, ওটা তো আপনি করতেছেন না। সবচেয়ে বড় কষ্ট পেয়েছেন কি করে বলা যাবে? মানে এই ধরনের কাজ করতে গিয়ে এমন কিছু ঘটেছে যেটা আপনাকে ইমোশনাল করেছে, মনে দাগ কেটেছে? এই যে আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন, ওই যে আমি একটা বাড়ি বানাতেছিলাম না, হ্যাঁ হ্যাঁ। তো বাড়ি বানাতে গিয়ে আমরা তো প্রায় 6-7 লাখ টাকা দিয়ে বাড়িটা বানাইছি। আমার ম্যানেজারের কাছে সমস্ত হিসাব আছে, একজন আলাদা করে একজন আমার বড় ভাই, উনাকে আমি ম্যানেজার দিয়ে রাখছি যে উনি সব টাকা ওই সময় হ্যান্ডেল করতেছে। তো শেষের দিন গিয়ে যেটা করলো যে ওনারা বাড়ির জন্য অনেকগুলা জিনিসপত্র কিনে আনলো। বাড়ির জন্য বাড়ি এই জিনিসগুলো লাগবে, ওনাদের ইচ্ছা মতো ওনারা অনেকগুলা জিনিসপত্র কিনে এনে রিসিপ্টটা দিয়ে দিল, এটা এগুলো পরিশোধ করে। ওইটা দেখে প্রায় অনেক টাকার বিল। আমার ম্যানেজার যিনি, আমার বড় ভাই যিনি, উনি দেখে এটা অবাক হয়ে গেছে। ওনার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, আমি এতগুলো জিনিস আপনাকে কিনতে বলছি। তো আসলে আমরা বলি না যে ওনাকে এগুলো কিনতে, আমাদেরকে বললে হয়তো আমরা কিনে দিতাম বা কিছু একটা হইতো। আমরা গেছি উদ্বোধন করতে, উদ্বোধন করার মানে আগেই উনি আমাকে এই বিলটা ধরাই দিল যে এগুলো একটু পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে। এটা কষ্ট পাইছে এবং ওই দিন একটা হজবরল অবস্থার মধ্যে কোনো রকম কন্টেন্ট বাড়িটা বুঝাই দিয়ে ওনাদেরকে আমরা চলে আসছি। ওইটা আসলে খুব কষ্ট পাইছে। এরপর থেকে ওই ঘরে আসলে আর যাওয়া হয় না। ঘরটা কিন্তু খুব সুন্দর করে বানছিলাম, উপরে টিন ছিল, কিন্তু বাইরে থেকে দেখে মনে হবে এটা মানে একটা লাক্সারি বাড়ি। এখন আমি যদি বলতে চাই, বাংলাদেশে কন্টেন্ট দেখেন, বাংলাদেশে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, এদের মধ্যে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার কারা? দেখা হয়, কিন্তু এরকম ফলো করি বলতে এরকম কাউকে দেখা হয় না। মানে ইন্ডিয়ান কন্টেন্টগুলো আমি বেশি দেখি। ইন্ডিয়ান কাদেরকে আপনার খুব দেখা হয়? ইন্ডিয়ান যারা হচ্ছে, আমি একটু কার এনথুজিয়াস্ট, গাড়ি, আচ্ছা, গাড়ি নিয়ে যারা বিভিন্ন দেশে যায়, হ্যাঁ, গাড়ি নিয়ে তারা ইন্ডিয়া থেকে লন্ডন চলে গেল, হ্যাঁ, গাড়ি নিয়ে তারা ইন্ডিয়া থেকে চায়না চলে গেল বাই রোডে, যেখানে আপনার বঙ্গোপসাগর, ওখানে হচ্ছে ওরা শিপের মাধ্যমে যায়। তো ওই ধরনের ভিডিওগুলো মূলত আমি দেখি এবং আমার ওই ধরনের একটা স্বপ্ন আছে, মানে গাড়ি দিয়ে ঘুরবেন দেশ বিদেশে। এইটা একটা স্বপ্ন আছে, এটা আজকে বলে ফেলছি, এটা বলার আমরা ছিল না। তার মানে আমি আপনার একটু বলতে পারি যে মোজাহিদ ভাই ট্রাভেল ব্লগও দেখবেন আপনারা ইনশাআল্লাহ। আমি তো ট্রাভেল, আমার তো 100টা কান্ট্রি ঘোরা, যে কোনো ভাবেই ঘুরবো আমি, এটা আমার টার্গেটই। 100টা দেশ আমি ঘুরবো, এটা যে কোনো ভাবে ঘুরবো ইনশাআল্লাহ। আমি মানে এটা মরার আগে আমি ঘুরবো ইনশাআল্লাহ। কয়টা দেশ গিয়েছেন এই পর্যন্ত? ইন্ডিয়াতে অনেকবার যাওয়া হয়েছে, তারপরে নেপাল, তারপরে হচ্ছে পাকিস্তান। আচ্ছা, ও ভালো কথা। পাকিস্তানে গিয়েছেন, পাকিস্তানে গরু, ছাগল, হাট বাজার, বাংলাদেশি পল্লী, সব জায়গায় গিয়েছেন তো সেই অভিজ্ঞতা একটু শুনি না। অনেক ভালো লাগছে আমার পাকিস্তান, কিন্তু আসলে অনেক গরমের মধ্যে গেছি তো। কুরবানির সময় আমি কিন্তু ওখানে ছিলাম। কুরবানি? হ্যাঁ, অনেক ভালো একটা সময় কাটছে কুরবানিতে। কুরবানির দিন হচ্ছে একটা বাঙালি পরিবারের কাছে গেছিলাম, তো উনি ওখানকার বিশিষ্ট ব্যবসায়ী, অনেক আমাদেরকে আতিথেয়তা করছে। ওখানকার বাংলাদেশিরা কেমন আছে এমনিতে? ভালো আছে, হয়তো অনেকে হয়তো খারাপ অবস্থানে আছে, বাট আমি অনেকের অবস্থান দেখছি অনেক ভালো, ব্যবসা বাণিজ্য করে। পাকিস্তানি যারা আছে ওরা বাংলাদেশের মনোভাব কেমন, বাংলাদেশ নিয়ে? অনেক পজিটিভ দেখছি। অনেক পাঠান যারা, এরা তো বিলি নেয় না, মানে বাংলাদেশি শুনলে বিলি নেয় না। তারপর আমরা বলি না, যখন ভিডিও করি তখন যদি বাংলাদেশটা বলে ফেললে ওরা শুনে ফেলে, আমরা চাই না যে এটা বললে। আচ্ছা, তো আমরা যখন ভিডিও করি তখন যদি বলি যে বাংলাদেশ সে আয়া, তো মানে আমরা ভিডিও ইন্ট্রোতে বলছি না বাংলাদেশ থেকে চলে আসলাম পাকিস্তানে, ও যখন বাংলাদেশটা শুনে ও আর বিল নিতে চায় না। আমরা মানে গিয়ে বলি না যে আমি বাংলাদেশ থেকে আসছি বা এরকম কিছু একটা, কিন্তু ওরা যদি শুনেই তাহলে আর বিল নিতে চায় না। আপ মেহমান হো আপ, তাহলে তো ভালো। তাহলে আমরা বাংলাদেশিরা বেছে বেছে পাঠানদের দোকানে যাবে, শুরু বলেছিলেন যে শূন্য থেকে আপনি আজকের মোজাহিদ ভাই খুবই দরিদ্র পরিবার থেকে এসেছেন, খুব অকপটে স্বীকার করে নিচ্ছেন। তো আপনি এমন সফলতা নিয়ে আপনার বাবা মা তাদের অভিব্যক্তি কি এই মুহূর্তে? আমার আব্বা আসলে 18তে মারা গেছে। আচ্ছা, সরি আমি এদের প্রশ্ন করলাম। আমার আম্মা আছে, আমার আম্মা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, খুশি আছে। এবং আমি একটা গাড়ি কিনছি যেটা আমার আম্মার জন্যই কেনা মূলত, এবং সে সাথে আমার আসলে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। আমি নিজে বাড়িও করি না, ওই যে বললাম আরেকজনকে বাড়ি করে দিছি, আমি নিজে এখনো বাড়ি করি নাই। একটা গাড়ি কিনছি, এটা আম্মার জন্যই কেনা, এবং সে সাথে আমিও ট্রাভেল করতে সুবিধা হয়। যেহেতু আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, এদিকে ও ডাক দিচ্ছে, হাই ভাই কেমন আছেন, ভাই ভালো আছেন, সময় চলে যায়। তো আবার আমার টিম মেম্বারের স্যালারি আছে প্রায় মাসে 1 লক্ষ টাকা মতো, টিম মেম্বারদের স্যালারি। তো অনেকগুলো মানুষ নিয়ে মুভ করা লাগে, ওই জন্য মূলত একটা গাড়ি কেনা, এটাই। আপনার টিমে কতজন আছে? আমরা 5 জন মিলে আপনার একটা টিম চালাচ্ছেন, তাই তো? তো এত শেষের দিকে চলে এসেছে, আর বেশি জ্বালাবো না, গরমও লাগছে অনেক। সেটা হচ্ছে যে আমি
বলতেও আমার ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসলে মন খুলে আমিও আপনার সঙ্গে কথা বলছি, আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন। এত কিছুর পরেও মাঝে মধ্যে তো এই যে এখনো শুধু যে আপনাকে নিয়ে ফেক পেজ খুলেছে এমন তো না, অনেকে তো অনেক সময় ইনবক্সে অনেক কিছু বলে গালি দেয়, প্রশ্ন করে, বিতর্কিত করার চেষ্টা করে। কি ধরনের মেসেজ আসে ইনবক্সে আপনার? বেশিরভাগ মেসেজ আছে হেল্পিং এর জন্য, যে এটা হেল্প করেন, ওকে হেল্প করেন, ওকে হেল্প করেন। কিন্তু আমি আসলে মেইল চেক করি, বেশিরভাগ হেল্পের মেসেজগুলোই পাই। হ্যাঁ, মানে আমি তো আবার ওই বিভিন্ন স্পন্সর, যেগুলো স্পন্সর মানে একটু কম করার চেষ্টা করি। আচ্ছা আপনি যে হেল্প করেন, হেল্প করার সময় কোন ক্যাটাগরি দেখে, কিসের ভিত্তিতে মানুষকে সিলেক্ট করেন, যেটা আমি একেই সিলেক্ট করব, একে সাহায্য করবো? আমি একটা মানুষকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। আমি যে বলি যে না হেল্পিং, মানবতা, মানবতার ফেরিওয়ালা, তারপরে এইগুলো আমি পছন্দ করি না ওয়ার্ডগুলা। আমাকে অনেকে মানবতার ফেরিওয়ালা বলে, এই বন্ড, আমি এগুলো পছন্দ করি না। আমি নিজেই ওয়ার্ডটা পছন্দ করি না। আমি আসছি মূলত মানে একটা মানুষকে সারপ্রাইজ কীভাবে দেওয়া যায়। আপনি আমার পেজটা ফলো করছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, ওকে, আমি তো এখান থেকে আর্ন করতেছি, আপনাকে কিছু একটা দিয়ে দিলাম, এতে কি তার মান সম্মান লস হচ্ছে? অবশ্যই না। ও আপনি আমার পেজ ফলো করতেছেন, এদিকে দেখলাম যে ভাই আপনি আমার ভিডিও দেখতেছেন বিধায় তো আমার ইনকাম হচ্ছে। আপনি আমার ভিডিও না দেখলে তো আমি মুজাহির ভাই হতাম না। তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইনকামটা ডিভাইড করে দেওয়া। বুঝতে এত টাকা দিয়ে করবোটা কি? একদিন আপনি আমাকে সারপ্রাইজ করেন, আমি ঢাকায় এই তো আমি তো এখন চেক করলাম, আপনি তো সাবস্ক্রাইব করেন। আমি তো জানতাম না, এখন এমন আমি সারপ্রাইজ টাকাও নিয়ে আসি নাই, পাইতেন না। না ঠিক আছে, আপনি একদিন প্ল্যান করে সারপ্রাইজ দিন। আমি ঢাকায় মিরপুরে থাকি, ফোন দিয়ে আমি এখন আজকে বের হয়ে ফলো, সাবস্ক্রাইব সব করে রাখবো, ঠিক আছে, যেন আপনি আমাকে যেভাবে হোক সারপ্রাইজটা দিতে পারেন। ওকে, এখন আর দেওয়া হবে না, কারণ আমি কন্টেন্টে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে হুট করে গিয়ে আচ্ছা তরকারির পুরো ব্যান্ডটা কিনে মানুষকে দিয়ে দেওয়া। ওর কাছে গিয়ে, তরকারিওয়ালার কাছে গিয়ে যখন বলি যে ভাই পুরো তরকারির সবজির ব্যান্ড গাড়িটা পুরো কত টাকা, ও কতক্ষণ ভাবে যে কয় টাকা এ কি বলবো? পাগল না। আর একজন আমাকে বলতেছিল এরকম যে ভাই আপনার শাক যেগুলো আছে গাড়িতে সবগুলো দিবেন, কত টাকা লাগবে? উনি বলতেছে আপনার কাছে এত টাকা আছে, আপনি কি মজা করতেছেন? মানে ও আমাকে একটু ইনসাল্ট করে কথা বলছে। তো আমি হাসতেছি, কারণ ও তো আমার সম্পর্কে জানে না বা ও আমাকে চিনে না। হ্যাঁ, তো হাসলাম আর কি। মানে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার মানে পুরা ব্যান্ডটা আপনি কত টাকায় দিবেন? সে একটু মানে এমনভাবে কথা বললো যেন মানে আমি ওর শাকসবজি মানে একটা দুইটাই কিনতে পারবো, কিন্তু পুরো ব্যান্ডটা কেনার মানে ক্ষমতা আমার নাই। ও আমাকে ওইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে আর কি। পরে পরে আমি ওর পুরো ব্যান্ডটাই কিনে নিলাম। ও তাজ্জব হয়ে গেল, হ্যাঁ ये क्या हुआ हमारे साथ? হ্যাঁ, कैसे हुआ? পুরা ব্যান্ডটা কিনে দিলাম এবং ও যে দাম চাইছে ওর থেকে ওর বেশি দিয়ে দিলাম। ও পরে আমারে বলতেছে Sorry. কিছু একটা হয়েছে এখানে, আপনি কিছু একটা, হ্যাঁ। এই আর কি। আচ্ছা এই যে এখন আপনি তো বিয়ে করে ফেলছেন, সংসারে একটু আগুন লাগাই না? বিয়ে করার আগে আপনার মুজাহির ভাই এত পরিচিত, মেয়েরা একটু মুজাহির ভাইকে নকটক দিত না, বা মুজাহির ভাই প্রেম করে নাই? না আসলে এই নাকি ব্যাপারে ওইটাও সারপ্রাইজ ছিল? না আমার যখন আমার আসলে 1 বছর 2 বছরের সম্পর্ক ছিল আমাদের। মানে বিয়েটা প্রেম করেই করছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চট্টগ্রামে বিয়ে করাবেই আম্মা, এটা একটা একবারে Dream. মানে শক্ত খুঁটি, মানে শক্ত খুঁটি, হ্যাঁ। চট্টগ্রামে বাইরে যাওয়া যাবে? কিন্তু আম্মাকে অনেক বুঝাই শোনায় রাজি করলাম আর কি। এই যে মেসেজ দেয় না, মোটামুটি অনেক আগে থেকে বানাচ্ছি, তো করোনার পর থেকে বললাম না ইয়া বানাচ্ছি, তখন ওই মানুষের স্ক্যান্ডালের বিষয়গুলো নিয়ে আমি দেখতাম যে ও অমুকের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, অমুকের এটা ভাইরাল হয়েছে। তা আমি কি করতাম, কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মিশতাম না, কোনো কারো মেসেজও সিন করতাম না। এখনও আমার এই অভ্যাসটা, এখনও আমি কারো মেসেজ সিন করি না। কেউ যদি মেসেজ দেয় আমাকে পাবে না, মেইল করলে আমার একজন টিম আছে, ও দেখে হচ্ছে আমার মেইলগুলা। তখন থেকে আমি মূলত মেয়েদের বিষয়টা নিয়ে একটু মানে সেনসিটিভ ছিলাম, যে কখন না একটা মেসেজ দিব, কেমন আছেন, ভালো আছেন, ওইটাই ওইটাই screenshot স্ক্রিনশট ভাইরাল হয়ে যাবে। তো ওই ভয়ে মূলত যখন থেকে আমার 4-5 লাখ মনে হয় ফলোয়ার ছিল, তখন থেকে আমি সচেতন ছিলাম যে এরকম কিছু করা যাবে না, এগুলো থেকে দূরে থাকবো। তো আমার আবার এই তেমন একটা মানুষ আছে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নিয়ে একটা বিশাল বড় গ্রুপ নিয়ে, তাদেরকে নিয়ে সবসময় আড্ডা। আমার ওই স্কুল লাইফের বন্ধুদেরকে নিয়েই। না আপনি যে অনেক প্রাইভেসি সিকিউরিটি মেনটেন করেন, এটা তো আমি প্রমাণ। আপনার এখানে আসার আগে তো আপনার সাথে কথাই বলতে পারিনি, আপনার ওই যে অফিস কলিগ সবার হয়ে আমাকে আসতেছে। ওইটা হচ্ছে আমি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবো আমি নিজে আসলে বুঝে উঠতে পারি না। আমি আরেকটা ব্যাপার শুনেছি, আপনি নাকি ইন্টারভিউ দিতে এত কম বয়সে আসলে অনেক কিছু পাই গেছে আল্লাহর কাছে, এটা শুকরিয়া। তো জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবো, এতগুলো মানুষের জনপ্রিয়তা, মানে আমি কার সাথে কিভাবে কথা বলবো, আপনার সাথে কিভাবে কথা বললে আপনি খুশি হবেন, এটা আমি আসলে নিজে বুঝে উঠতে পারি না। এই জন্য একজনকে দায়িত্ব দিয়ে যে তুমি এভাবে সুন্দর করে। আচ্ছা আমি শেষ করে দেবো, আপনি ইন্টারভিউ দিতে ভয় পান কেন? আমি শুনেছি মানে আমি যখন মুজাহির ভাইকে খুঁজছিলাম বিভিন্ন জায়গায় কয়বার নাম্বার, খুঁজছেন বলো তো সত্যি করে? আমি অনেক জায়গায় খুঁজেছি। কখন থেকে খুঁজছেন, মানে কখন থেকে? আমি আপনার নাম্বার গত 15-20 দিন যাবত সার্চ করতেছিলাম, তো এর মধ্যে কার কাছে? এই যে রিশাদের কাছে চেয়েছিলাম, সৌদি আরবে আছে, সেই নামগুলো এখন না ধরি। আচ্ছা, আমি অনেক কাছে নাম্বার চেয়েছি। প্রথমে আমাকে বলা হলো যে মুজাহির ভাই ইন্টারভিউ দেয় না,
একজন বললো যে মোজাহির ভাই ইন্টারভিউ ফেস করতে ভয় পায়, পরে লাস্ট মোমেন্টে এসে বলে দেন না মোজাহির ভাই আপনার কথা শুনে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। আপনি ইন্টারভিউ দিতে ভয় পান কেন বলেন? না আসলে আমি ওই যে বললাম আমি কোনো গণ্ডির মধ্যে নাই। হ্যাঁ, আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো, আমার কাজ হচ্ছে ট্রাভেল করা, আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, আমার কাজ হচ্ছে ভ্রমণ করা, আমার কাজ হচ্ছে আমার পরিবার চালানো। যেহেতু আমি একদম নিম্ন মধ্যবিত্ত একটা গরিব পরিবার থেকে আমার আজকের অবস্থানে আসা, আমার ফ্যামিলি আমাকে চালাতে হবে, আমাকে কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্ট বানাতে আমার ভালো লাগে, এটা আমার নেশা এবং পেশা। আমার কাজ যেগুলো আমি ওগুলোই করি। এর বাইরে যদি আমাকে কেউ বলে যে ঘুরতে যাও, আমি ঘুরতে যাই, কিন্তু এর মানে অনেকগুলো মানে মানুষ অনেকের সঙ্গে মেশাটা একটু কম হয়, এটা কম হয়। যার সাথে মিশি তার সাথে একদম মানে মিশে যাব। কন্টেন্ট এই যে বলছিলেন না যে কন্টেন্ট ক্রিয়েশন এখন আমার নেশা এবং পেশা, এর বাইরে কি আর কিছু করা হচ্ছে বা নেক্সটে আসলে আপনার প্ল্যানিং কি? আমার আরও এটা সামনের দিকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, কিন্তু ওই যে মাঝখানে আমার নামে যে এত প্রতারণা হচ্ছে, এত সহজ সরল মানুষ আমাকে ফলো করে। একটা ঘটনা বলি ছোট করে, আমি পাকিস্তান যাওয়ার জন্য দুবাই ট্রানজিট না আমার, শারজা। তো দুবাই থেকে আমরা পাকিস্তান থেকে উঠলাম হচ্ছে দুবাই শারজা থেকে আমরা দুবাই থেকে আসতেছি কোথায়, বাংলাদেশে চিটং ইয়াতে। ওখানে বিমানবন্দরের ভেতরে মানে একজন প্রবাসী আমার ছবি দেখতেছে আর শেয়ার করতেছে, লাইক করতেছে। আচ্ছা, উনি বুঝতেছে না এটা ফেক পেজ না রিয়েল পেজ, না এটা মুজাহির ভাইয়ের কে শেয়ার করছে। উনি শুধু আমার ছবি দেখে লাইক দেয়, উনি শুধু আমার ছবি দেখে শেয়ার দেয়। এরকম সহজ সরল মানুষ, উনি বুঝে না জিনিসটা ফলোয়ার কত থাকতে হবে, এটা রিয়েল ব্লুটিক আছে কিনা, রিয়েল আছে কিনা, উনি ওই সম্পর্কে জানেন, অতটুকু নলেজ আমার নাই। ওই রকম সহজ সরল মানুষ আমাকে ফলো করে। তো ওই মানুষগুলোর কাছে হচ্ছে মানে আমি মানে ওই মানুষগুলো প্রতারণার শিকার হয়ে আমাকে অনেকে ভুল বুঝছে যে আমি এরকম টাকা নিচ্ছি, কিন্তু আসলে আমি এই বিকাশ নগদে কারোর কাছ থেকে 1 পয়সা কোনোদিন নিই নাই, নেওয়ার প্রয়োজন নাই। আমি আমার ইনকাম থেকে চেষ্টা করি যে মানে মানুষকে দেওয়ার জন্য, এটা ঠিক আছে। সারপ্রাইজ করার জন্য। তাহলে এটা আজকে সবাই ক্লিয়ার হয়ে গেল যে মুজাহির ভাই কখনো বিকাশ নগদে টাকা নেয় না, যারা নেয় হ্যাঁ, যারা টাকা কখনোই চায় নেয় না। তারাই হচ্ছে প্রতারক। হ্যাঁ। আচ্ছা, আমি ওকে, বলে যে কলা গাছের সাথে বেঁধে রাখবেন, বেঁধে গিয়ে পুলিশকে কল দিবেন, তারপর আমার যা নামে যদি হবে। কেউ হ্যাঁ ঠিক আছে, ওকে মুজাহির ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, আরো কথা বলার ইচ্ছা ছিল, ভালো কথা। আপনি একটু গান পারেন, আমি গানটা শুনে তারপর বিদায় নিব। আমি গান কই পারি। আপনি পারেন আমি জানি, একটু গান শোনান আজকে আমাদেরকে। এটা একটা সারপ্রাইজ, হ্যাঁ? আপনি তো সবাইকে সারপ্রাইজ দেন। না, বন্ধুদের সাথে যখন আড্ডায় বসি তখন হয়তো গাই। আচ্ছা, আমি আজকে আপনি এমনিতে- আমার সঙ্গে আড্ডা বসছেন না, হ্যাঁ। সামনে দর্শকরা আপনার বন্ধু, হ্যাঁ। ওদেরকে একটা গান শোনান। এখন কি গান গাইবো আমি তো বুঝতেছি না। না, এটাই সারপ্রাইজ, আপনি তো সবাইকে সারপ্রাইজ করেন। না, বেসুরা ইয়াতে যদি কর্ণফুলির শাম্পানওয়ালা আমার মন কারিল, গাইয়ে ফেলেন। এখন, চট্ট চাট গায়ে একটা গানই গান। না, মধু হই হই গাইতে আচ্ছা, পারি। ঠিক আছে, ওকে, আমরা শুনে আসি। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দোকান পাই ভালোবাসার মূল্য নদিলা। ঠিক আছে, অনেক সুন্দর গান গেয়েছেন। মানে ভাবি যে কিভাবে পড়লো আমি সেটা জানি না, বাট আপনি ভালো গান গান। ঠিক আছে, সো এখন আমরা আজকের মতো আড্ডা শেষ করছি, কিন্তু একটা সুযোগ দিতে চাই যে অনেক মানুষ আপনাকে ভালোবাসে, অনেক মানুষ হেট করে, আপনার নামে নগদে বিকাশে টাকা তুলে আপনাকে ঘৃণা ছড়িয়ে পচিয়ে দিচ্ছে। সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে বলতে পারেন, আশা করবো চাট গায়ে ভাষায় বলবেন, বুঝবো নাকি জানি না। যদি কি আর উপকার করি না পারন তাহলে ক্ষতি করি মানে দরকার নাই। মানে আপনার কারো উপকার করতে যদি না পারেন অন্তত ক্ষতি করিয়েন না। শুধাই আমরা চেষ্টা করি যে আরেকজনের ক্ষতি কীভাবে করবো, এইটা থেকে একটু মানে বের হয়ে আসলে আমাদের দেশটা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, বিশ্বটা সুন্দর হয়ে যাবে। আর যারা আপনার নামে প্রতারণার শিকার করছে মানুষকে, তাদের উদ্দেশ্যে একটা থ্রেট দিবেন নাকি? না, আমি ট্রেড দেওয়া তো পছন্দ করি না একদম। আমি এভাবে হাসি খুশি থাকি। কিন্তু ওই যে trade আমার নামে ওঠে। অনেকে কিন্তু ভিডিও বানাইছে, আমি কাউকে রিপ্লাই ভিডিও বানাই নাই, আবার কাউকে পুলিশ দিয়েও ট্রেড দিই নাই, বা র্যাব দিয়ে বা অমুক দিয়ে প্রতিষ্ঠান দিয়েও তাদেরকে হুমকি দেওয়াই নাই, এরকম কিছু করি না। না, কিন্তু একটা জিনিস, যদি কেউ ভাই কিন্তু বিকাশ নগদে টাকা নেয় না, ক্লিয়ার করে দিয়েছে, বিকাশ নগদে যদি টাকা নেয় ফোন করে কলাগাছের সঙ্গে বেঁধে পুলিশকে ফোন দিবেন বলতে কিন্তু। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে মুজাহির ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো, আড্ডা দিয়েছি, ভালো খুব থাকবেন। সুন্দর একটা সময় কাটছে। ভালো সময় থাকবেন। টিভিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার জার্নিটা এখানে তুলে ধরতে পেরে আমারও আনন্দ লাগতেছে। আসলে অনেকগুলো কথা আসলে মানুষের সামনে অনেকদিন হয়তো অনেকে অজানা ছিল, সেগুলো হয়তো আজকের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। এগুলো আমি কখনো মানে এগুলো চাইছিলাম যে একটু দোয়াশার মধ্যে থাকুক। ঠিক আছে মুজাহির ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিলাম, ভালো লেগেছে, আপনিও মন খুলে কথা বলেছেন, আমিও মন খুলে প্রশ্ন করেছি। ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মুজাহির ভাইয়ের সঙ্গে, আশা করি ভালো লেগেছে। ওনার অনেক মনের কথা বের করতে পারলাম, এটাও আমার জন্য একটা সফলতা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।